প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্কে জোখরি। ডেঙ্গু এমন একটি ভাইরাস যা আমাদের শুধুমাত্র একটি মশার সংক্রমণে পুরো জীবনকে কেড়ে নিতে পারে। দর্শক, এই যে ছোট্ট একটি মশা কিংবা একটি ভাইরাস সংক্রমণ, সেটি আসলে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, কোন উপসর্গগুলো দেখলে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন, কখন বাসায় চিকিৎসা করবেন এবং কোন ক্ষেত্রে হাসপাতালে যাওয়া জরুরি, এবং পুরো ডেঙ্গুর এই মৌসুমে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য করণীয় বিষয়গুলো বা কি হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মারিয়া মাহতাব, রেজিস্ট্রার শিশু বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আজকের আয়োজনে। খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছি, সাম্প্রতিক সময় ডেঙ্গুর পরিস্থিতি শুরু থেকে জানা জরুরি। ডেঙ্গু আসলে পরিস্থিতি কি এখন? বিগত বছরগুলোতে আমরা দেখেছি বেশ কয়েকজন মানুষ, মানে অগণিত অসংখ্য মানুষ আসলে আক্রান্ত যেমন হয়েছে, তেমনি মৃত্যুর তালিকাও দীর্ঘ হয়েছে। এই বছরের পরিস্থিতি কি? আচ্ছা, ডেঙ্গুর প্রতি বছর একটা সময় থাকে, কিন্তু সারা বছরই আমরা কিছু না কিছু ডেঙ্গু পেতেই থাকি, কিন্তু ভয়াবহতাটা কম থাকে। কিন্তু এই যে সময়টার কথা আমি বলতে যাচ্ছি, এই সময় ডেঙ্গুর প্রকোপটা বেশ বড় করে হানা দেয়। মে টু সেপ্টেম্বর, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই কয়েক মাসটা বেশ ভালনারেবল, কারণ বর্ষা সিজন থাকে। এই সময় ডেঙ্গুর ইনভিডেড যেটা এডিস মস্কিটো, তাদের হচ্ছে বেডিং হয়, অর্থাৎ ডিম পাড়ে, এবং এই সময় উপদ্রবটা বেশি হয়। এই সময় তাদের সিজন থেকে প্রজননের কারণে। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে প্রকোপটা বেড়ে যাওয়ার পিছিয়ে কারণ হচ্ছে আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমরা বাসায়ও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা যে ওয়ার্ক প্লেস অথবা রাস্তাঘাটে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে নালা নর্দমায় ভালো করে পরিষ্কার করা না কারণে মশার উপদ্রবটা বাড়ছে। তারপর বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, রাস্তায় পচা টায়ারের মধ্যে পানি জমছে, টবে পানি জমছে। তারপরে আমরা বিভিন্ন আশেপাশে গাছপালা যদি আবর্জনা পরিষ্কার না করি, সেখানে মশা থাকছে। বাসাবাড়িতে নেট যদি ইউজ না করি, ঘরের মধ্যে মশা থাকছে, আনাচে কানাচে থাকে। এই সময়ে এত বেশি পরিমাণে যে প্রজননটা বাড়ে ডেঙ্গু মশার, সেই ক্ষেত্রে কিন্তু এই ৫-৬ মাস কিন্তু প্রচুর ফ্লো থাকে, হ্যাঁ, এই ভাইরাসটার। কারণ একটা মশা এফেক্টেড করার পরেই আপনার বাসায় যদি অন্য কোনো পার্সন থাকে, আরেকটা মশা ওই এফেক্টেড মানুষটাকে কামড়ার পরে ও আবার একটা ভালো মানুষকে গিয়ে মানে আমি কামড়াচ্ছে। আরেকটু স্পষ্ট হতে চাই এই জায়গায়, ধরুন আমি ডেঙ্গুতে আক্রান্ত, জি। সুস্থ একটি মশা আমাকে কামড় দিয়েছে, নর্মাল একটি মশা জি। আমাকে কামড়িয়ে আমি ডেঙ্গুতে আক্রান্ত, এই কারণে যদি আরো একজনকে কামড় দিয়ে পরিবারের সদস্য হবে, তিনিও কি আক্রান্ত হয়ে যেতে হ্যাঁ, পারেন? অবশ্যই সেটা এজিপ মশাটা হতে হবে, এডিস মশা যেটা। ফিমেল অ্যাজি হ্যাঁ, অ্যাডিস এডিস মশা, এজিপটি হতে হবে। এবং সেই ভালো সুস্থ মশাটা ওই এফেক্টেড মানুষটাকে কামড়ানোর পরে যদি আরেকটা সুস্থ মানুষকে কামড় দেয়, তাহলে তার ডেঙ্গু হওয়ার প্রবণতা আছে, থাকবে এবং হবে। এবং দেখা যাচ্ছে পুরো ফ্যামিলি সহ এফেক্টেড হয়েছে। আচ্ছা। এমনও আছে যে মশার মানে বাসায় আছে এফেক্টেড মশা, ভালো মশা সব মিলাই, কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পর পরই বাসার সবাই এফেক্টেড হয়েছে। আমরা সম্প্রতি একটি বিষয় দেখেছি যে একজন ব্যক্তিকে ডেঙ্গু কামড় দিয়েছে, মানে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এবং দেখা গেছে তিনি সুস্থ হবার পরে 2 মাস 3 মাস বা 4 মাসের মাঝে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গিয়েছে, যেটি সম্পর্কে আমাদের আসলে স্বচ্ছ কোনো জ্ঞান ছিল না বা অনেকেরই নেই। আমি মনে করি যে আমরা তো ডেঙ্গুতে একবার আক্রান্ত হয়ে গেছি, আর হয়তো আক্রান্ত হব না, কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু? আচ্ছা, এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ডেঙ্গুর 4টা স্ট্রেইন আছে। 4 বার একটা মানুষের ডেঙ্গু করতে পারে। এখন একবার হয়েছে বলে যে আর হবে না, এরকম কোনো কিন্তু ধারণা করাটা আসলে ভুল। কারণ আমরা এরকম পেশেন্ট পেয়েছি যে 2 বার 3 বার হয়েছে, এবং আমি আমার প্র্যাকটিসিং লাইফে 4 বার হয়েছে এরকম পেশেন্টও দেখেছি। কিন্তু খেয়াল রাখতে হবে, যতবারই সে এফেক্টেড হবে ততবারই তার ডেঞ্জার বা কমপ্লিকেশনের এফিকেসিগুলো মানে বেশি হবে। মানে আগের বার যতটা খারাপ হয়নি, পরের বারে আরও প্রবণতাটা বাড়বে। এইভাবে যদি সে 2 বার 3 বার এফেক্টেড হয়, তখন কিন্তু তার লাইফের রিস্ক থেকে যাচ্ছে। হ্যাঁ, যে হবে না এটা 100% কেউ বলতে পারে না। তবে 6 মাস 5 মাসের গ্যাপেও হয়েছে, 1 বছর পরেও হয়েছে, আবার 3 বছর পরেও হয়েছে। এটার কোনো আসলে ডেফিনিটলি বলা যাবে না যে এতদিনের মধ্যে হবে না বা হচ্ছে না, এরকম কিছু না। এটা সাধারণত আমাদের কি হয়, 2টা অ্যান্টিবডি আছে, আইজিজি আইজিএম। এই ভাইরাসটা আমার ডেঙ্গু হয়ে গেল, এটা পরবর্তীতে যদি আবার হয় বা আমি টেস্ট করি, আমি দেখবো আইজিজি পজিটিভ, অর্থাৎ আমার অ্যান্টিবডি ফর্ম হয়েছে। একটা সময় এটা যখন আর থাকবে না, তখন আবার যদি মশা কামড়ায়, দেখা যাবে তখন আমার আইজিএম পজিটিভ অথবা আমার অ্যাক্টিভ ফেজ। আর জি হচ্ছে আমার কিছুদিন আগে হয়ে গেছে। আমি যেসব পেশেন্টগুলো দেখেছি, আইজিজি আইজিএম বোথ আর পজিটিভ। তার মানে তার এখনো ডেঙ্গু অ্যাফেক্টেড হয়েছে, এবং আর তার কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহ আগে তার আবার ডেঙ্গু পজিটিভ ছিল। সো 2টাই পজিটিভ।
ঠিক আছে? এই জিনিসটা হয়েছে। আর ডেঙ্গু NS1 এর কথা বলব, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেঙ্গু NS1 ইজ নেগেটিভ। আমরা ক্লিনিক্যাল এই যে ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমরা পৌঁছালে অনেকগুলো ক্ষেত্রে নেগেটিভ পাচ্ছি, বিষয়টিতে আসবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আমরা আসলে কি করে বুঝবো যে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি কিনা? কারণ ভাইরাল সংক্রমণ, ডেঙ্গু, আপনি কিছু আমরা আলোচনার মধ্যে সাম্প্রতিক সময় দেখছি হামও চলে এসেছে। তো শিশুরাও তো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জি। থাকে। জ্বরগুলোর মধ্যে আসলে বিশেষ পার্থক্য কি? ডেঙ্গুর প্রাথমিক উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? আচ্ছা, আপনি প্রথমেই বলেছেন ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ। তা যেকোনো ভাইরাল ইনফেকশনে জ্বরের মাত্রার পিক থাকবে অনেক হাই। ১০১, ১০২, ১০৩ এবং কোনো ক্ষেত্রে ১০৫-৬ পর্যন্ত আমরা পেশেন্ট পেয়েছি। এত পিক থাকে, ডেঙ্গুর জ্বরের পিকটা কখনো বেসলাইন টাচ করবে না। অর্থাৎ 99 বা 98 এ আসে না। এটা ১০২-৩ থাকে, নেমে ১০০ আবার ওঠে। এইভাবে পিক লেভেল তার ৪-৫ দিন থাকতে পারে। আচ্ছা, আর অন্যান্য সংক্রমণ যে ব্যাধিগুলোর কথা, হাম বা আদার ভাইরাস ইনফেকশন গুলো সাধারণত দেখা যায় ২, ৩, ৩ দিন, ৪ দিন পরে এটা অবশ্য ফ্ল্যাকচুয়েট করে, নরমালে নেমে যায়। তাপমাত্রাটা অত প্রখর থাকে না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনার পারসিস্টেন্টলি অনেক দিন পর্যন্ত জ্বর থাকতে হয়। ৫ দিন, কারো ক্ষেত্রে ৭ দিন, এবং এই জ্বর বেসলাইন টাচ করবে না। আর টক্সিসিটিটা বেশি। তার চেহারাটা ইলুকিং থাকবে। তারপরে তার এই জ্বরের সাথে তার ভমিটিং বা বমি, তারপর হচ্ছে তার কাশি থাকতে পারে, পাতলা পায়খানা বা ডায়রিয়া যেটা আমরা বলি সেটা শুরু হতে পারে, পেট ব্যথা শুরু হয়। ইটস আ ওয়ার্নিং সাইন, খারাপের দিকে যাচ্ছে। এবং র‍্যাশের বিষয়ে অনেকেই বলে জি। যে র‍্যাশ উঠেছে শরীরে। র‍্যাশ কি শুধু মুখে উঠতে পারে নাকি শরীরের প্রত্যেকটি জায়গায়? আচ্ছা, এখন যে ডেঙ্গুগুলো আমরা পেয়েছি বা বিগত বছরের ডেঙ্গুগুলোর কথা বলি, সব পেশেন্টের ডেঙ্গুর কিন্তু র‍্যাশ থাকে না, বা সবার ক্ষেত্রে আমরা র‍্যাশ পাই না। যেসব পেশেন্টদের র‍্যাশ থাকে সাধারণত বলা হচ্ছে বোথ লিম্বস, মানে ২ হাতে এবং পায়ে। এইসব জায়গায় আসলে বেশি র‍্যাশটা আসে। ডেঙ্গু র‍্যাশ শুধু মুখে, বুকে, পিঠে এই ধরনের র‍্যাশ সাধারণত মানে এটিপিক্যাল প্রেজেন্টেশন ছাড়া সাধারণত আমরা পাই না। মেইনলি বোথ লিম্বস, আপার লিম্বস ২ হাত এবং লোয়ার লিম্বস ২ পায়ে বেশি পাই। আচ্ছা, তো এই যে র‍্যাশ উঠলো, র‍্যাশের সুনির্দিষ্ট কোনো সময় রয়েছে কিনা? কারণ আমরা জানি হামেও র‍্যাশ ওঠে, আবার ডেঙ্গুতেও র‍্যাশ উঠেছে। বাচ্চাগুলোর ক্ষেত্রে যারা ৫ বছরের বয়স, তাদের ক্ষেত্রে র‍্যাশ কিংবা হাম নাকি ডেঙ্গু, আচ্ছা আমরা পার্থক্য করব, জানবো বিস্তারিত। এবং সেই সাথে র‍্যাশ উঠলেই কি চিকিৎসকের কাছে যাবে নাকি বাসায় নিজের মতো করে ম্যানেজমেন্ট করবে, যেটা আমরা সবসময় করে থাকি? এবং সেই সাথে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটি প্রবণতা রয়েছে আমাদের। কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাবে? আদৌ কি ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক খাবার কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা? বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে কিছু একটু বিরতি নেবার। প্রিয় দর্শক, বিজয় টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জকিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মারিয়া মাহতাব। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে ডেঙ্গুতে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে, অনেকে র‍্যাশ হয় শরীরে। বাচ্চাদের ক্ষেত্রে ওরা বুঝে উঠতে পারে না যে র‍্যাশটি আসলে কোন জ্বরের কারণে, ডেঙ্গু হলো না, হাম হলো নাকি অন্য কোনো জটিলতা। আসলে ডেঙ্গুর ক্ষেত্রে র‍্যাশটা কতদিনের মাঝে উঠতে পারে এবং র‍্যাশের ধরনটা কিরকম? আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত জ্বরের ৫ থেকে ৭ দিনের ভিতরে র‍্যাশ আসতে পারে। কোনো ক্ষেত্রে নাও আসতে পারে। আর হামের কথা যেটা বলছিলেন ডিফারেনশিয়েট করার জন্য, হামের র‍্যাশটা সাধারণত জ্বর ৫ দিন থাকার পরে, জ্বরটা পড়ার পরে কানের পিছন থেকে এবং মাথার উপর, কপালে, ফোরহেডে ১ম অ্যাপিয়ারেন্স হবে এবং দেখা যাবে পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে পড়বে। ডেঙ্গু র‍্যাশটা কিন্তু সারা শরীরে নাও থাকতে পারে। হামেরটা সারা শরীর হবে, কিন্তু ১ম এ মুখের থেকে শুরু হবে। আরেকটা বিষয় হচ্ছে ডেঙ্গু র‍্যাশেও ইচিং থাকে, আর কোনো ক্ষেত্রে হামের ক্ষেত্রেও মানে ইচিং থাকতে পারে, কিন্তু সিভিয়ারিটি ইন্টেন্সিটিটা কম থাকে। আরেকটা হচ্ছে র‍্যাশের ডিস্ট্রিবিউশন। ডেঙ্গুর র‍্যাশগুলো ২ হাতে ২ পায়ে বলছি, এবং সেগুলো কিন্তু অনেক বেশি ফ্লেয়ার আপ থাকে। আর হামেরটা পুরা একদম গুড়ি আকারে, যেটা ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশ ডিস্ট্রিবিউশন ওরকম ভাবে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে হামের র‍্যাশগুলো যখন ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করে বা মিলিয়ে যেতে থাকে, তখন এক্সকোরিয়েশনের মতো মানে চামড়া খসে পড়ছে, খসখসে এরকম থাকে। কিন্তু ডেঙ্গু র‍্যাশগুলো অটোমেটিক্যালি মিলায় যাবে। ঠিক আছে? এই জিনিসগুলা হয়। আরেকটা জিনিস হচ্ছে ডেঙ্গু র‍্যাশ দেখে আমরা তার মানে কোনো আলাদা কোনো ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা, হেমোরেজিক টাইপের কিছু না, ওগুলো চিন্তা করে। হামে এক্ষেত্রে চিন্তা করার তেমন কিছু নাই। তো র‍্যাশ আসার পর যেটা আমাদের হয় সেটা হচ্ছে
ডেঙ্গু র্যাশ আসার সাথে কিন্তু জ্বর পড়ে যাবে, আচ্ছা, র্যাশের পরে আর জ্বর থাকবে না। যখনই র্যাশ শুরু হবে তখন এই জ্বরটা আসলে ডাউন হওয়া শুরু করবে, যেমনটি আপনি বলছিলেন যে জ্বরটা আসলে পুরোটা সময় জুড়ে একই মতো থাকবে 100 ঊর্ধ্ব বা 100, কিন্তু যখন র্যাশ শুরু হবে তখন যদি জ্বর কমে যায় তাহলে বুঝতে হবে অবশ্যই ডেঙ্গু হয়েছে। আবার কিন্তু- কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন পেয়েছি 2-3 দিনের জ্বর হুম হুম হুম। তাড়াতাড়ি র্যাশ আসছে, সেগুলো হচ্ছে এটিপিক্যাল, দুই একটা ক্ষেত্রে এক্সেপশনাল। সব যে একই প্যাটার্নের ডিস্ট্রিবিউশন হবে তাও না, এরকমও দু একটা পেশেন্ট হচ্ছে। এখন এগুলো হচ্ছে যার যার বডি মেকানিজমের উপর হুম। নির্ভর করে, এবং অনেক ক্ষেত্রে র্যাশগুলো দেখার ব্যাপার, বোঝার ব্যাপার। আর্টিকেরিয়া র্যাশ আছে, উইল লাইক আছে, ম্যাকুলোপাপার, এগুলো দেখে কিন্তু বুঝতে হবে যে কোন কারণে র্যাশটা হচ্ছে, আসলে ডেঙ্গু র্যাশ কিনা, হুম হুম। কারণ এগুলো দেখলে পরে বোঝা যাবে। নিশ্চয়ই না। একটু জানতে চাই যে যখন র্যাশ হলো বা জ্বর হলো বা শরীরের অন্যান্য সিমটম গুলো শুরু হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর্লি স্টেজে কিন্তু কোনো চিকিৎসকের কাছে যাই না, নিজেদের মতো করে ফার্মাসির প্রতি আস্থা রাখি এবং দেখা যায় শুরুতে জ্বর মানে অ্যান্টিবায়োটিক। এই যে কোনো ধরনের জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের মাথায় একদম সেট হয়ে থাকে, শরীরের তাপমাত্রা বেড়েছে তার মানে এখন অ্যান্টিবায়োটিক খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টা আসলে কতটুকু ঝুঁকির কারণ? আচ্ছা, প্রত্যেকটা জ্বরে তো অ্যান্টিবায়োটিক আসলে দরকার নেই। যদি আপনি মানে পেশেন্টকে রিঅ্যাসুরেন্স দেন, নিশ্চয়তা দেন বা বোঝান যে এটা ভাইরাল ফিভার বা ভাইরাল র্যাশ, সেইখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো দরকারি নিউজ করে, এবং অ্যাটেন্ডেন্স বা প্যারেন্টসও সেটা বুঝবে। যেমন আমি বলি, শুধু জ্বরের জন্য আপনি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন দেবো। জ্বরের সাথে যদি ঠান্ডা কাশি থাকে, তার অন্যরকম সিমটম, পেশাবের ইনফেকশন মনে হচ্ছে, পেশাবের জ্বালা পোড়া আছে, আদারওয়াইজ ধরেন আবার ডায়রিয়ার মতো হচ্ছে, অন্যরকম জটিলতা কমপ্লিকেশনগুলো থাকে জ্বরের সাথে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একটা রোল আছে। কিন্তু শুধু জ্বরে কোনো সিমটম নাই, বাচ্চা মোটামুটি ভালো আছে, খাওয়া দাওয়া করছে, ওরকম নট লুক সো টক্সিক, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। এবং ডেঙ্গুতে বলাও হয়েছে ডেঙ্গু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, কিন্তু কোন ক্ষেত্রে আমরা দিচ্ছি? যখন বাচ্চাটা হসপিটালাইজেশন হচ্ছে, তার লাংসে পানি আসছে, অথবা নিউমোনিয়া ডেভেলপ করছে, অথবা আমি আগেও বলেছি যেটা ডায়রিয়া বা লুজ মোশন হচ্ছে, ইউরিনের আউটপুট কমে গেছে, তার ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে, আয়এনআর বেড়ে গেছে, লিভার ফাংশন টেস্ট দেখি আমরা, এইচপিটি, ওটি, ওগুলোতে যদি অল্টারেশন থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে সেকেন্ডারি ইনফেকশনকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা অবশ্যই সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এবং সেটা উইথ অল প্রিকশন হসপিটালাইজ। কিন্তু বাসায় এই ধরনের রিস্ক নিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া বা ওরাল ফর্ম অ্যান্টিবায়োটিক, এগুলোর আসলে কোনো ভিত্তি নাই। ডেঙ্গু হয়েছে কিনা ইনভেস্টিগেশনটা কত দিনের মাঝে করা জরুরি জ্বর শুরু? আচ্ছা, প্রথম হচ্ছে একটা পেশেন্ট যখন আমার কাছে জ্বর নিয়ে আসে, অবশ্যই সে যদি 3 দিনের মধ্যে, জ্বরের 72 ঘন্টার মধ্যে আসে, তাহলে একটা সিবিএসির সাথে ডেঙ্গু এনএসন করা যায়। এনএসনটা আসলে 5 দিন 7 দিনের দিন করে কোনো এফেক্টিভনেস নাই। আবার যখন সে আমার কাছে 5 দিন 7 দিনে আসছে, তখন আমি ডেঙ্গুর অ্যান্টিবডিটা দিব, অর্থাৎ আইজিজি আর আইজিএম দিব। সেইটা আমার 3 দিনে দিয়ে লাভ নাই। সো ডেঙ্গুর টেস্টটা একদম ক্লিয়ার রাখতে হবে যে 3 দিনের ভিতরে আমাকে NS1 দিতে হবে, আর 5 থেকে 7 দিনের মধ্যে আমি অ্যান্টিবডিটা করব। আচ্ছা। তাহলে আমার প্রপার ডায়াগনোসিসটা ইনভেস্টিগেশন থেকে করা সহজ হবে। এবং অনেক ক্ষেত্রে রোগীরা যখন দেখা যায় টেস্ট করেছে কিন্তু নেগেটিভ আসছে, এটা তো মানে হর হামেশাই আমরা পেয়ে থাকি যে সিমটম অ্যারেজ করেছে, তিনি পরবর্তীতে চিকিৎসককে এসে বলেন যে আমি তো টেস্ট করেছিলাম আবার নেগেটিভ এসেছে, তাহলে এত কমপ্লিকেশন ডেভেলপ করছে কেন? মানে তাদের উদ্দেশ্যে কোন সিমটম গুলো থাকলে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেবে? আচ্ছা, অনেক পেশেন্ট জ্বরের ডিউরেশন বা টাইমটা ঠিক মতো বলতে পারে না। যেমন বলছে আমার 3 দিন ধরে জ্বর বা 4 দিন জ্বর, কিন্তু NS1 পড়াইছে পরে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভই আসবে, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন গত 2 বছর ধরে, এই বছর সহ দেখেছি, নর্মালি রাইট টাইমে করলেও ডেঙ্গু NS1 ইজ নট অলমোস্ট নেগেটিভ। আচ্ছা আচ্ছা। তখন আমরা ক্লিনিক্যাল অ্যাসেস করি, কিভাবে তার প্যারামিটারগুলো আমরা দেখি। যেমন হিমোগ্লোবিন দেখা হয় সিবিসিতে, পিসিভি দেখা হয়, WBC কাউন্ট দেখা হয়, এবং ইএসআর আর নিউট্রোফিল লিম্ফোসাইট, এই কাউন্টগুলো আমরা দেখি। এই কাউন্টগুলোর অল্টারেশন দেখে কিন্তু আমরা ক্লিনিক্যালের সাথে ল্যাবরেটরি মিলিয়ে আমরা বুঝতে পারি যে এটা ক্লিনিক্যাল ডেঙ্গু। কিন্তু ওইদিকে অ্যান্টিবডি অ্যান্ড NS1 বোথ আর নেগেটিভ। আরেকটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ এখনো প্লেটলেট কাউন্ট নিয়ে খুব মানে কনসাস। প্লেটলেট কমে যাচ্ছে, প্লেটলেট কম আসছে, এর জন্য ভর্তি হয়েছে, কোনো কিছু না, পেশেন্ট ইজ কন্ডিশন ইজ অলমোস্ট ইমপ্রুভ অ্যান্ড গুড। আর তারা ভর্তি হয়েছে কেন? আমার প্লেটলেট কাউন্ট 80,000 নেমে গেছে, এই জন্য আমি ভর্তি হয়েছি। বাট পেশেন্টের কোনো জ্বর নাই, এখন কোনো র্যাশ নাই, তার খাওয়া দাওয়া এভরিথিং, বমি নাই, কিছু নাই, উনি প্লেটলেট দেখে ভয়ে ভর্তি হয়ে গেছে 80,000। মানে প্লাটলেট, এই যে আমরা এই বিষয়টি এত বেশি শঙ্কিত, আসলে কমে গেলে কি হতে পারে? মানে কেন কমে যাওয়া নিয়ে সাধারণ মানুষের এত বেশি আতঙ্কিত থাকে?
আচ্ছা, প্রথমত হচ্ছে প্লেটলেটের সাথে আসলে কমে যাওয়া নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। মানুষের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে যে ডেঙ্গু মানে প্লেটলেট কমবে। আর তখনই ভয়াবহতা। আসলে আমরা অন্যান্য ভাইটালস গুলো দেখি আরকি। আমি বারবারই যেটা বলছিলাম। তা প্লেটলেট যতই কমুক আবার এটা নির্দিষ্ট গতিতে কিন্তু বেড়ে যায়। কিন্তু ওই সময় আপনি যদি কন্ডিশন গুলোকে ভালো করে না বুঝে এই যে ক্লিনিক্যাল বিভিন্ন ধরনের উপসর্গগুলো জি, না আপনি বুঝে যখন পরামর্শ দেন বিং এ ফিজিশিয়ান যে জি, আপনি বাসায় থাকতে পারবেন, হুম, কারো ক্ষেত্রে হাসপাতালে থাকা জরুরি, জি, সে তো হাসপাতালে ভর্তি হচ্ছে বিভিন্ন উপসর্গ নিয়ে। হুম। এবং আপনি বলছিলেন এই যে একটি চিত্র যাদের আসলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র প্লেটলেটকে দেখিয়ে তারা নিজেদের মতো করে ভর্তি হওয়ার একটি ইচ্ছা পোষণ করছে। মানে কাদের ক্ষেত্রে জরুরি, কাদের ক্ষেত্রে জরুরি নয়, আমরা এই পার্থক্যগুলো আপনার মাধ্যমে জানবো। তবে সময় আছে একটি বিরতি দেওয়ার। প্রিয় দর্শক, বিজয় টিভির সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটু বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্কি জক্রিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মারিয়া মাহাতাব। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম কি যে এত এত ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়া জরুরি এবং কাদের ক্ষেত্রে বাসায় থেকে আসলে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে পারেন। এই পার্থক্যটা আমরা কিভাবে করব এবং কোন ক্ষেত্রে আপনারা বাসায় থাকার পরামর্শ দেন? যদি বাসায় থেকেই যায়, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি, কি রয়েছে বা কি করা জরুরি তাদের? আচ্ছা, প্রথমত হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু যেগুলো আছে, যেগুলো আমাদের খারাপ বলছি না। সেসব বাচ্চাগুলো ৩ থেকে ৪ দিন ডেঙ্গুনেশন করে আনছে, পর্যাপ্ত খেতে পারছে, জ্বর কমে গেছে, ইউরিন আউটপুট ভালো আছে, অন্য কোনো বমি বা আদার্স সিম্পটম নাই, পেট ব্যথা নেই, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি বাসায় রাখতে পারেন। পর্যাপ্ত ফ্লুইড খাওয়াবেন। আর ২-১ দিন পর, পর আপনি আমাকে একটু সিবিসি করে দেখাবেন। তো সিবিসিতে সাধারণত আমরা ইএসআর, ডব্লিউবিসি, প্লেটলেট, পিসিভি এই কাউন্টগুলো দেখি। তো ওগুলো যদি ২ থেকে ৩ দিন ৭ দিনের মধ্যে ২-৩ বার রিপিট করার পরে যদি দেখি কাউন্টগুলো তেমন একটা চেঞ্জ হচ্ছে না, আর কিছু লিভার ফাংশন টেস্টের মধ্যে এজিপিটিটা, আইএনআর, এপিটিটি এগুলো দেখা হয়। এগুলো যদি সব অ্যাবসলিউট অলরাইট থাকে উইথ অ্যালবুমিন, যদি সব ঠিক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তাকে আমরা বাসায় রাখার পরামর্শ দিই এবং সে আমাদের রেগুলার ফলো আপ করে, দে নট নিডেড ফর অ্যাডমিশন। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের কাউন্ট খুব খারাপ নিয়ে এসছে। আমি যে কাউন্টগুলো বললাম, অ্যালবুমিন কমে গেছে, তারপর এসজিপিটি বেড়ে গেছে, আইএনআর বেড়ে গেছে, তারপর ডাব্লিউবিসি কাউন্টটা লিউকোপিনিয়ার দিকে চলে গেছে, ২,০০০, ১,০০০-এ নেমে যাচ্ছে, ৩,০০০-এর নিচে নেমে গেছে। হ্যাঁ, এজন্যই হসপিটালে বেশি দরকার এই ধরনের পেশেন্টগুলো। আর যারা ক্লাসিক্যাল মোটামুটি ৫-৭ দিনে ভালো হয়েছে, এরা ফলো আপ করলেই ভালো। আর খুব ক্রিটিক্যাল পেশেন্টগুলোতে আসলে তো আমাদের আসলে পিআইসিইউ বা আইসিইউতে রেফার করতে হয়। আরেকটি বিষয় জানতে চাই, আপনি তো শুরুতেই খুব সুন্দরভাবে সচেতন করবার চেষ্টা করেছেন যে পরিবারের একজন সদস্যের মাধ্যমে আরো সুস্থ ১০ জন সদস্য আক্রান্ত হয়ে যেতে পারে একটি মশার কামড়ে। জি। হয়তোবা তিনি আক্রান্ত হলে বাকিরা আক্রান্ত হচ্ছেন। আসলে প্রতিরোধের জায়গায় আমরা কোন, কোন বিষয়গুলোকে বাড়তি নজরে রাখবো? আচ্ছা, আমার বাসায় যদি একটা ডেঙ্গু বাচ্চা অ্যাফেক্টেড হয়, অবশ্যই আমি তাকে দিন-রাত সবসময় মশারির ভিতর রাখবো। কারণ কোন সময় মশায় কামড়াবে আমরা তো সেটা বুঝবো না। তার মশারির ভিতরে থাকবে, তাকে আমরা টেক কেয়ার করব এবং মশারি স্প্রে করা নিয়মিত এবং তার বাসায় নেট ইউজ করা এগুলো। আর বাসায় যদি টব থাকে, টবে যেন পানি জমে না থাকে এবং মশার কোনো ডিম না থাকে সেগুলো করা। আবার মশার সরকারিভাবে যে স্প্রেগুলো করা, আশেপাশে যে ঝোপঝাড় আছে সেগুলো ক্লিন করা। আর আমি বলেছিলাম যে বাসার আশেপাশে অনেক সময় বিভিন্ন রকম ভাঙা জিনিসপত্র থাকে, নারিকেলের খোলস, টায়ারের পানি, হ্যাঁ, নারকেলের খোলস, ফুলের টবে, এগুলো সব নিষ্কাশন করতে হবে এবং দেখতে হবে। বিশেষ করে বাসার চারপাশটা আমি পরিষ্কার রাখবেন। এভাবে কিছুটা সুরক্ষিত রাখার চেষ্টা করলে অনেকটাই কমে আসে। আপনি মনে মসকিটো রিপেলস এর নাম শুনেছেন। এগুলো বডিতে বা উন্মুক্ত আমার খোলা জায়গায়, আচ্ছা, এগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি। হাতে পায়ে যে জায়গাগুলো আমার খোলা, ওগুলো সেগুলো তো বাজারে অ্যাভেলেবল হ্যাঁ অ্যাভেলেবল আছে। বিভিন্ন ক্রিম আছে, স্প্রে আছে, এগুলো আপনি কয়েক ঘন্টা পর পর দিতে পারেন, আপনার সঙ্গে রাখবেন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো স্কুলে যখন যাবে বা ঘরের মধ্যে যখন থাকবে সে ফুল স্লিভ হাতা জামা পরবে, লম্বা পায়জামা পরবে। সেই ক্ষেত্রে এই অংশগুলো আবৃত থাকলে মশা কামড়াতে পারবে। আর একটি বিষয় জানতে চাই যে এই যে সরকারি উদ্যোগে আমরা তো সিটি কর্পোরেশন থেকে মশা নিধন কর্মসূচি দেখছি, এটার বাইরেও প্রতি বছর এত এত ব্যক্তি মারা যাচ্ছে, নতুন কোনো কিছু প্রত্যাশা করেন কিনা? আমরা তো দেশের বাইরে দেখি অনেকে ভ্যাকসিনেশন দিচ্ছে, জি, ডেঙ্গুর ভ্যাকসিন চলে এসেছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কি কারণে এবং নেওয়াটা আসলে কতটুকু জরুরি?
আচ্ছা, আমার জানা মতে থাইল্যান্ড এবং মালয়েশিয়া সম্ভবত এই দুটো দেশে, আরও কয়েকটা দেশে, আফ্রিকার দেশেও আছে ডেঙ্গুর ভ্যাকসিন। তা আমাদের দেশে এটা আনার ব্যাপারে কথা হয়েছে, এবং আমি আমার স্বল্প নলেজে যতটুকু জানি ইনসেপ্টা কিছুটা ডেঙ্গু ভ্যাকসিনের জন্য কাজ করছে, কিন্তু এখনও বাজারে আমরা সেরকম কোনো সাড়া দিবে এরকম কোনো ভ্যাকসিন আনতে পারি নাই। আর দ্বিতীয় যে কথাটা আমার কাছে মনে হয়েছে, অন্যান্য দেশে যে ডেঙ্গু ভাইরাসের আক্রমণটা, ওদের স্ট্রেইন প্যাটার্ন আচ্ছা। আমাদের স্ট্রেইন প্যাটার্ন একটু ডিফারেন্ট। আমাদের চার রকমের স্ট্রেইন, ওদের দেশে 2 রকম একরকম, যার ফলে ওরা একটা সিঙ্গেল ডোজ বছরে দিয়ে বা 2 বছর পর পর ওই ধরনের একটা রেজিমেন্ট। আমাদের দেশে ওইটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। কারণ আমার একই ব্যক্তির 3-4 বার ডেঙ্গু হয়ে যাচ্ছে বা 2 বার হচ্ছে। সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা কতটুকু কার্যকর হবে এগুলো আসলে সবই এখন গবেষণা বা রিসার্চে এখনো আছে। তবে অদূর ভবিষ্যতে যে ভ্যাকসিন আসবে না সেটা না, আমরা অবশ্যই আশা করি এবং সরকার উদ্যোগ নিবে। আমরা খুব করে প্রত্যাশা করব বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যেন খুব দ্রুত সময়ের মাঝে ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে আসে এবং সরকার এই জায়গাটাতে খুব উদ্যোগ গ্রহণ করে, এবং তাতে করে হয়তোবা দেখা যাবে শত শত মানুষ যারা আক্রান্ত হচ্ছে, যারা মৃত্যুর তালিকা দীর্ঘায়িত করছে, তারা এই মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে শুধুমাত্র একটি মশার কামড়ের আঘাত থেকে। একদম আলোচনা শেষ পাবে। তোকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আর্লি স্টেজে সচেতনতার কোনো বিকল্প কিছু নেই। শুধুমাত্র একটি মশার কামড়ে কেন প্রাণ যাবে আমাদের, এই জায়গাটাতে যদি আমরা একটুখানি সচেতন হতে পারি, একটুখানি তৎপর হতে পারি, বাসার আশেপাশে জমে থাকা টায়ার কিংবা যে কোনো ফুলের টবে জমে থাকা পানি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি, তবে পুরো মৌসুমে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো এবং সেই সাথে পুরো রাষ্ট্র কিংবা পুরো সমাজ মশার হাত থেকে সুরক্ষিত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজয় টিভির সাথেই থাকুন।